বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনায় থাকছে নবম ও দশম শ্রেণীর রসায়ন অধ্যায় ৩ পদার্থের গঠন। এই অধ্যায়ের দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমটি হচ্ছে আমি কয়েকটি মৌলের ইলেকট্রন বিন্যাস দেখাবো। কি কি সেগুলা? ক্লোরিন, স্ক্যান্ডিয়াম এবং রুবিডিয়াম। পরীক্ষায় যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস আসলে তোমরা তখন এটা দিয়ে করতে পারবে। আর ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাসে সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটে কেন ব্যাখ্যা করো। এই দুটি প্রশ্ন আলোচনা করব। আসো দেরি না করে আমরা সেই দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জানতে চেষ্টা করি। লক্ষ্য করো, আমাদের 1 নম্বর প্রশ্ন, ক্লোরিন, স্ক্যান্ডিয়াম, রুবিডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখাও। তো আমি 1 নম্বর প্রশ্নের উত্তর লিখতে গিয়ে প্রথমে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস লিখব। ক্লোরিন, তো ক্লোরিন ইলেকট্রন বিন্যাস লিখতে গিয়ে ব্র্যাকেটে আমি করব কি, এখানে লিখব 17। তোমরা জানো ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, অর্থাৎ তার মধ্যে 17টি নিউক্লিয়াসে 17টি প্রোটন আছে আর 17টি ইলেকট্রন আছে। এই 17টি ইলেকট্রন ক্লোরিনের বিভিন্ন শক্তিস্তরে যে অরবিটালগুলো রয়েছে সেই অরবিটালগুলো থেকে আমাদের ভাগ করে দিতে হবে। এটাই হচ্ছে ইলেকট্রন বিন্যাস। কিন্তু ওই বিভিন্ন শক্তিস্তরে কী কী অরবিটাল রয়েছে তার একটা চার্ট আমরা তৈরি করেছি গত লেকচারে, অর্থাৎ লেকচার 3-র মধ্যে এই বিষয়টা আছে। তোমরা সুন্দর করে লেকচার 3টা দেখে নিবে। সেখানে দেখবে যে প্রথম শক্তিস্তরে 1s, তারপর দ্বিতীয় শক্তিস্তরে 2s 2p, এরপরে 3s 3p 3d, চতুর্থ শক্তিস্তরে 4s 4p 4d 4f, এক পর্যন্তই লিখব। পঞ্চমেও 4টা আছে, ষষ্ঠতেও 4টা, সপ্তমেও 4টা, sp df। এরপরে আরও gh আছে, ওগুলো লিখব না। এ পর্যন্ত আমাদের যে মৌল আবিষ্কার হয়েছে তাদের মধ্যে ইলেকট্রনগুলো দিতে গেলে f অরবিটাল পর্যন্তই প্রয়োজন হয়। এই জন্য আমরা এখানে 7f পর্যন্ত লিখেছি। এবং ইলেকট্রন দেওয়ার নিয়ম হচ্ছে প্রথমে 1s অরবিটালে যাবে, তারপরে 2s, তারপরে 2p, তারপরে 3s, এরপরে 3p, 4s, তারপরে 3d। কেন এরকম হবে সেটা আমি লেকচার 3তে আলোচনা করেছি। এখন আসো আমি ইলেকট্রন বিন্যাসটা দেখাচ্ছি। ক্লোরিন 17 প্রথমে 1s অরবিটালে যাবে, তাহলে কি দেখাবো? দেখো 1s, এইখানে লিখব 2। তার কারণ হচ্ছে s অরবিটালে 2টি ইলেকট্রন থাকতে পারে। s অরবিটালে 2টি ইলেকট্রন থাকতে পারে। এরপরে দেব 2s, দেখো 2s, এখানে দেব 2, তাহলে 2s2। তো কয়টা হলো ইলেকট্রন? টোটাল 4টা হলো। আর অনেকগুলো বাকি, এই 17টা হতে গেলে 13টা বাকি, আরও তোমাকে সবগুলো ইলেকট্রন দিতে হবে। তো 2s এর পরে কিন্তু আমি চলে যাব 2p-তে, এই যে দেখো 2p, তাহলে এখানে লিখব 2p। এখন প্রশ্ন হচ্ছে কত লিখব? 6 লিখব, কারণ p অরবিটালে 6টি ইলেকট্রন থাকতে পারে, এই জন্য p6। এই পর্যন্ত দেখো 10টা হলো, আরও বাকি আছে কারণ আরও 7টা বাকি। তাহলে 2pর পরে এরপরে দেবো 3s, তারপরে দেখো 3s, এখানে হবে 2, এই যে 3s এর মধ্যে 2টা যাবে। এরপরে যাবে দেখো 3s এর পরে 3p, এই যে দেখো 3p। লক্ষ্য করো এই পর্যন্ত 10 হলো, এই 2 2 4 আর 6 10, 10 2 12, 12। তো 17 হতে আর কটি লাগে? 5টি, তাহলে 12 দিয়ে ফেলছে, আর 5টি ইলেকট্রন আছে। তো পিতে থাকতে পারে 6টি, কিন্তু 6টি নাই, আমার 5টি আছে, তাহলে আমি এখানে 5টি দেব, অর্থাৎ 3p5। শেষ ইলেকট্রন বিন্যাস। এই যে ইলেকট্রন বিন্যাস কমপ্লিট হয়ে গেল। 3p পর্যন্ত তার গেল, ডিতে যেতে পারলো না, দরকার হয়নি, ইলেকট্রন নাই, 3p5। ওকে, এরপরে আসো স্ক্যান্ডিয়াম। দেখো স্ক্যান্ডিয়াম sc, স্ক্যান্ডিয়াম হচ্ছে 21। স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 21, অর্থাৎ তার নিউক্লিয়াসে 21টি প্রোটন এবং বিভিন্ন শক্তিস্তরে 21টি ইলেকট্রন আছে। এই 21টি ইলেকট্রন আমি এখন তাদেরকে বিভিন্ন অরবিটালে বিন্যাস করে দেব। কিভাবে দেব? প্রথমে লিখব 1s, তাহলে দেখো 1s2, তাহলে যেহেতু 21টা অনেক বেশি, একটু দিয়ে নিই, তারপর হিসাব করব। এরপরে দেখো 2s2, তারপরে হচ্ছে 2p6, তারপরে হচ্ছে 3s2, 3s এর পরে 3p6। দেখি এই পর্যন্ত কয়টা হয়? 18টা হয়ে গেছে। দেখো 6 4 10, 12 আর 6 18, 3p6 পর্যন্ত 18, তাহলে 21টা, 18 19 20 21, আর 3টা বাকি আছে। তাহলে 3pর পরে কিন্তু দেখো একদম এরো কোন দিকে আসছে, 3pর পরে কিন্তু এই যে 4s, এই যে দেখো 3pর পরে কিন্তু 4s এর অনুসারে যাবে, 3pর পরে 4s, তাহলে 4s, এখানে দেব 2। তাহলে দেখো 18 আর 2 কিন্তু 20 হলো, 20টা হয়েছে, তাহলে 21 কিন্তু আরও একটা বাকি আছে। লক্ষ্য করো 3pর পরে কিন্তু আমি 3dতে যাইনি, যেতে পারবো না, 3pর পরে কিন্তু 4s আসতে হবে। তার কারণ আমরা এর আগের লেকচারে সুন্দরভাবে ব্যাখ্যা করেছি। তাহলে
3p পরে 4s এ দেব, এরপরে 4s এর পরে এরপরে দেব 3d তে। দেখো এরপরে লিখছি 3d। তোমরা জানো ডি অরবিটালে 10টি ইলেকট্রন থাকতে পারে, কিন্তু এখন আমার কাছে তো 10টি ইলেকট্রন নেই, আমার কাছে একটা আছে। কেন? আগে আমার 20টা দেওয়া হয়ে গেছে আর বাকি আছে একটা, এই জন্য এখানে হবে একটা আছে, একটা দেব। কিন্তু এখন ইলেকট্রন বিন্যাস কমপ্লিট নয়, তোমাকে সাজিয়ে দিতে হবে। কি সাজিয়ে দিতে হবে? দেখো 1 2 2 ওকে আছে, 3 3 4 3, এই 4টাকে পরে নিয়ে যেতে হবে, 3টাকে আগে নিয়ে আসতে হবে। মানে সংখ্যাগুলোর প্রধান শক্তি স্তরের সংখ্যাগুলো ক্রমান্বয়ে লিখতে হবে, কম থেকে বেশির দিকে লিখতে হবে। অর্থাৎ এরকম দেখো, এরপর সাজিয়ে লিখবো আমরা 1s2, তারপরে লিখবো 2s2 ওকে আছে, তারপরে 2p6 ওকে আছে, এরপর দেখো 3s2 3p6, এরপরে দেখো 3p6 এর পর 4s2 লিখবো না, এইটা লিখবো, এই যে 3d1, এরপরে লিখবো 4s2। দেখো 4s2 পরে যাবে, এই যে হয়ে গেল ইলেকট্রন বিন্যাস। তোমাকে প্রথমে এটা করতে হবে, লাস্টে এটা করতে হবে। আমাদের স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস শেষ। আমরা চলে যাব এখন রুবিডিয়াম। দেখো রুবিডিয়াম আরবি রুবিডিয়াম হচ্ছে 37। দেখো রুবিডিয়াম 37, তার ইলেকট্রন বিন্যাস লিখব। এমনিভাবে আজকে আমি দেখিয়ে দিলাম, তোমরা অনেকগুলো মৌল নিয়ে প্র্যাকটিস করবে। তাহলে কাজ শুরু করে দেই। দেখো 1s2, তারপরে 2s2, যেহেতু বেশি দিয়ে নেই কতক্ষণ, 2s2, তারপরে হবে 2p6, তারপরে হবে 3s2, এই যে দেখো 3s2, এরপরে হবে 3p6, 3p পরে 4s2, দেখো 4s2, এরপরে দেখো 3d10, এ পর্যন্ত কত হয় দেখি, 10 18 20 26, দেখো 10 12 18 19 20 আর 10 30, 3d10 30, কিন্তু আমাদের 37, আরও 7টা বাকি আছে। কীভাবে দেব? দেখো 3ডির পরে কিন্তু 4p, এই যে 3ডির পরে 4p, দেখো 4p6, লক্ষ্য করো 3ডির পরে কিন্তু 4p, 3d 4p, তাহলে 4p6, এ পর্যন্ত 30 ছিল, 6 দেওয়ার কারণে 36 হয়ে গেল, আর একটা বাকি, তাহলে 4pর পরে হচ্ছে 5s। এবার দেখো 5s, একটা বাকি 1, 5s1। তাহলে ইলেকট্রন বিন্যাস নিয়ম অনুসারে শেষ করলাম, কিন্তু কমপ্লিট হয়নি। কেন হয়নি? কারণ এদেরকে সাজাতে হবে সংখ্যাগুলো। দেখো সংখ্যাগুলো সাজাচ্ছি। 1s2, তোমরা ইলেকট্রন বিন্যাস করার সময় এই চিত্রটা কর্নারে, খাতার কর্নারে এঁকে নিবে, তাহলে ভুল হবে না। তারপর দেখো 1s2, তারপরে হচ্ছে কি 2s2, তারপরে হচ্ছে 2p6, তারপরে হচ্ছে 3s2, 3p6, এরপরে দেখো 3pর পরে এরপরে 3d সংখ্যাটা নিয়ে আসছি, একই রকম সংখ্যা 3d10, এরপরে দেখো 4s2, এই যে 4s2, এরপরে লিখবো 4p, দেখো সাজিয়ে লিখবো 4p6, আর নাই 4 এর, এবার হচ্ছে 5s1। এই হচ্ছে রুবিডিয়ামের ইলেকট্রন বিন্যাস। আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং ইনশাল্লাহ যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া হলে তোমরা সেটা পারবে। তাহলে 1 নাম্বার কমপ্লিট। আমরা এখন চলে যাব ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটে ব্যাখ্যা করো। আসো সেটার উত্তরটা দিচ্ছি। মুছে ফেললাম। এবার 2 নং প্রশ্নের উত্তর আমরা লিখব। দুই নং প্রশ্নের উত্তর লিখব 2। আমি একটু এটা মুছে ফেললাম, তো এটা একটু লিখে নেই। এখানে হবে 1s, এখানে হবে 2s, তারপরে হবে 2p। এটা ছিল এরকম, আর এটা ছিল এরকম, আর এই যে এটা ছিল এরকম। এই লাগবে এখনো আমার। ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটে কেন ব্যাখ্যা করো। আমরা এইভাবে লিখব, ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। দেখো ক্রোমিয়াম এবং কপার এর ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ।
নিম্নরূপ। দেখো ক্রোমিয়াম লিখছি, ক্রোমিয়াম হচ্ছে 24, তার ইলেকট্রন বিন্যাস লিখছি। দেখো এই যে 1s2 চলে যাবে, এরপরে হচ্ছে 2s2, তারপরে হচ্ছে 2p6, এরপরে হবে 3s, এই যে 3s2, এরপরে হবে 3p6, 24। তাহলে আরও বাকি আছে 3p6, এরপর হচ্ছে 4s2, এরপরে হবে 3d। লক্ষ্য করো 4s এর পরে কিন্তু 3d, ডিতে হবে 4টি হবে। কেন দেখো এই পর্যন্ত 20 হয়ে গেছে। দেখো 6 4 10, 12 6 18 19 20 আর 4 24, যেহেতু 4টা বাকি আছে ডিতে আমি 4টা দিয়ে দিয়েছি। এবার একটু সাজাবো, দেখো সাজাবো 1s2, তারপরে হবে 2s2, 2p6, এরপরে হবে 3s2, এরপরে হবে 3p6, এরপরে দেখো 3d, এরপরে 4, এরপরে হবে 4s2। মানে 3pর পরে 3dটা আগে লিখলাম, এরপর 4s এরকম লিখলাম। কিন্তু জানো এইভাবে 3d 4 4s2 থাকবে না। যদি ডি অরবিটালে 4টা থাকে সে করে কি অর্ধপূর্ণ হওয়ার জন্য, ডিতে 10টা থাকতে পারে, তো 10-এর অর্ধেক হচ্ছে 5, এই জন্য সে করে কি এই 4s অরবিটাল থেকে একটি ইলেকট্রন নিয়ে আসে, নিয়ে 3d 5 হয়। আবার যদি এই ডিতে 9টা থাকে, ডিতে যদি 9টা থাকে তখন করে কি এস থেকে সে একটা নিয়ে আসে 10টা করার জন্য। 9টা থাকলে 10টা করার জন্য একটা নিয়ে আসে, আর 4টা থাকলে 5টা করার জন্য সে একটা নিয়ে আসে। 5টা হচ্ছে অর্ধপূর্ণ আর 10টা হচ্ছে পরিপূর্ণ। তো এই কাজটা সে এখন করবে, এখানে একটা ইলেকট্রন সে নিয়ে আসবে। 1s2, 2s2, 2p6, তারপরে হচ্ছে 3s2, 3p6, এই জায়গায় হবে 3d, এখানে হবে 5, এখানে হবে 4s1। দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এই যে দেখো 3d 5, 4s1, একটা ইলেকট্রন এটাতে চলে আসবে অর্ধপূর্ণ করার জন্য। এরপরে আমরা লিখব কপার। কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 29, তার ইলেকট্রন বিন্যাস আমরা লিখব এভাবে। দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, দেখো এই যে 3p6 এর পরে 4s2, 4s2, এরপরে হবে 3d 9। দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d 9। দেখো 29টা হয়েছে কিনা, 10 12 18 20, এই যে 29। এরপরে তাকে একটু সাজিয়ে লিখব, সাজিয়ে লিখছি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এরপরে দেখো 3d 9, তারপর হচ্ছে 4s2। দেখো 3d 9, 4s2, বুঝতেই পারছি। একটু আগে বলেছিলাম ডিতে 9টা থাকলে 10টা করার জন্য এই এস থেকে 4s থেকে একটা নিয়ে আসবে সে, তাহলে এটা 3d 10, 4s1 হবে। দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এরপরে হবে 3d 10, এরপরে হবে 4s1। তাহলে যদি ডি অরবিটাল 4টা থাকে 5টা করার জন্য একটা ইলেকট্রন সে নিয়ে আসবে, আবার যদি সে ডি অরবিটালে 9টা থাকে তাহলে 10টা করার জন্য একটা নিয়ে আসবে, কারণ 10টা হলে পরিপূর্ণ হয়, অর্থাৎ অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অরবিটাল স্থিতিশীল। এই কারণে ক্রোমিয়ামের D4 না হয়ে D5 হয়, কপারের D9 না হয়ে D10 হয়। আমরা এখন কথাগুলো লিখব। ইলেকট্রন বিন্যাসটা লিখলাম। সাধারণভাবে দেখা যায় যে তোমরা ইলেকট্রন বিন্যাসটা সুন্দর করে লিখে নাও, ইলেকট্রন বিন্যাসটা লিখে নাও।
তোমরা একটা কর্নারে এইটা লিখে নেবে, তাহলে এটা দেখে দেখে তোমরা ইলেকট্রন বিন্যাসটা লিখতে পারবে। মুছে ফেললাম, আশা করি তোমরা লিখে নিয়েছো। আমি মুছে ফেললাম। এটাও মুছে ফেললাম। সাধারণভাবে দেখা যায় যে, এটা লিখবো এইভাবে, দেখো সাধারণভাবে দেখা যায়, সাধারণভাবে দেখা যায় যে অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ সাধারণভাবে দেখা যায় যে অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অরবিটাল পরিপূর্ণ অরবিটাল অর্থাৎ P3, D5, F7। তোমরা বিষয়টা খেয়াল করো, পিতে 6টা থাকতে পারে, অর্ধেক হচ্ছে 3, ডিতে 10টা থাকতে পারে, অর্ধেক হচ্ছে 5, আর এফে 14টা থাকতে পারে, অর্ধেক হচ্ছে 7। তাহলে এটা হচ্ছে অর্ধপূর্ণের জন্য। সাধারণভাবে দেখা যায় যে অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অরবিটাল অর্থাৎ P3, D5, F7 এবং P6, D10, F14। দেখো 3-এর দ্বিগুণ 6, 5-এর দ্বিগুণ 10, 7-এর দ্বিগুণ 14, অর্থাৎ P3, D5, F7 এবং P6, D10, F14 ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, সাধারণভাবে দেখা যায় যে অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অরবিটাল অর্থাৎ এত এবং এত ইলেকট্রন বিন্যাস খুবই স্থিতিশীল হয়। তাই এই স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য ক্রোমিয়াম 4s থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে 4s থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে 3d4 হতে 3d5। দেখো 4s থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে 3d4 হতে 3d5 এবং কপার 3d9 হতে 3d10 হয়। ক্রোমিয়াম 4s থেকে একটি ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য ক্রোমিয়াম 4s থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে 3d4 হতে 3d5 এবং কপার 3d9 হতে 3d10 হয়। ওই যে s থেকে একটা নিয়ে এসে 3d9 না করে সে 3d10 করে পরিপূর্ণ হয়। অর্থাৎ স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের জন্য ক্রোমিয়াম ও কপারের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম হয়। দেখো, অর্থাৎ ফিনিশিং লাইনটা লিখছি, অর্থাৎ
অর্থাৎ স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের জন্য ইলেকট্রন বিন্যাসের জন্য ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটে। আলহামদুলিল্লাহ, শেষ হয়েছে। তোমরা হয়তো ভাববে স্যার সাধারণ নিয়মটা কি? সাধারণ নিয়মটা হচ্ছে যে অরবিটালে নিয়ম অনুসারে যতটি পাবে ততটি থাকবে, কোনো দিকে যেতে পারবে না, একটা থেকে অন্যটাতে যেতে পারবে না। এটা হচ্ছে সাধারণ নিয়ম। যেমন আমি দেখিয়েছি তোমাদেরকে ক্লোরিন, রুবিডিয়াম, স্ক্যান্ডিয়াম, ওইটাতে কোনো ইলেকট্রন এক অরবিটাল থেকে অন্য অরবিটালে যায়নি। তাহলে এটা হচ্ছে সাধারণ নিয়ম। আর ব্যতিক্রম কি? ওই যে 4s অরবিটাল থেকে একটা 3dতে গিয়েছে, কেন? 3dকে 5 করার জন্য, পূর্ণ করার জন্য। আবার 4s থেকে 3dতে গিয়েছে একটা, কেন? 3d 9 ছিল, 3d 10 করার জন্য, অর্ধপূর্ণ করার জন্য। এই যে গেল অর্ধপূর্ণ করতে বা পরিপূর্ণ করতে, কেন? অর্ধপূর্ণ অরবিটাল পরিপূর্ণ অরবিটাল স্থিতিশীল বলে। তাহলে এটা কি হলো? সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটলো, যা আমি এখানে লিখেছি। অর্থাৎ স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের জন্য ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটে। আলহামদুলিল্লাহ, আমরা 2 নম্বর কমপ্লিট করলাম। আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই থাকবে। ইনশাআল্লাহ আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আগামী ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ধন্যবাদ সকলকে।